সিলেটের ভোলাগঞ্জে ৭৮ ট্রাক লুট হওয়া সাদা পাথর উদ্ধার। ইউপি চেয়ারম্যান আটক, ৭ দিনের মধ্যে আগের রূপে ফিরিয়ে আনার নির্দেশ হাইকোর্টের। বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত। ৫ জেলায় পানিবন্দী ৬০,০০০ পরিবার, ১২ জেলা প্লাবিত হওয়ার শঙ্কা। জুলাই আন্দোলন দমনে সরাসরি গুলির নির্দেশ দেন ডিএমপি কমিশনার হাবিবুর। দেয়া হয় পুরস্কারের ঘোষণা। ট্রাইব্যুনালে ১৩ পুলিশের জবানবন্দি। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে চাহিদার মাত্র ৩৫% বিদেশি সাহায্য মিলেছে। চিকিৎসা ও খাদ্য সহায়তা বন্ধের শঙ্কা। চট্টগ্রামের চান্দগাঁওয়ে ৩ জন গুলিবিদ্ধ। মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব বলছে পুলিশ। আহতদের দাবি, বিয়ে বাড়ি থেকে ফেরার পথে অতর্কিত হামলা। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন। আমি সুমাই রাত্রি এবং আমি তানজিম শাফিন। রাত্রি, সারা দেশের মানুষের উদ্বেগ, হতাশার মুখে সিলেটের লুট হওয়া পাথর উদ্ধারে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। এখন পর্যন্ত ৭৮ ট্রাক সাদা পাথর উদ্ধার করতে পেরেছে এবং এই উদ্ধার অভিযান সম্পন্ন হলে বিকেলে এই পাথরগুলো, সাদা পাথর যেই পর্যটন স্পটটি রয়েছে সেখানে ফেলা হবে। এর মধ্যে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুরের চেয়ারম্যান মোহাম্মদ আলমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শাফিন, আপনি জানেন এই যে লুট হওয়া পাথরগুলো ফেলে রাখা হয়েছে এবং যেগুলো লুট হয়ে গেছে সেগুলো কিন্তু ফেলে আবার পুনরায় ৭ দিনের মধ্যে পুরো এলাকায় হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়েছে যে পাথরগুলো যাতে আবার পুনরায় ফেলা আগের মতো নিয়ে আসা হয়। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে সন্দীপন শুভর, চলুন দেখে আসি। সিলেট ভোলাগঞ্জ সড়কে দাঁড়িয়ে আছে পাথর বোঝাই সারি সারি ট্রাক। লুট হওয়া সাদা পাথর উদ্ধারে বুধবার রাত থেকেই অভিযানে নেমেছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ প্রশাসনের বিভিন্ন দফতর। দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। আসলে আমার খুব হার্ড করছে আর কি, যে এতক্ষণ প্রশাসন কোথায় ছিল। প্রশাসনের যে একটা উদ্যোগ নিয়েছে এখন, যার কারণে এটাই ভালো লাগে যে সম্পদগুলো যেন আবার এরকম আর দ্বিতীয়বার নেক্সট টাইম না হয়। লুট করা এই পাথর দুষ্কৃতিকারীরা যেন কোনোভাবেই সরিয়ে নিতে না পারে তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে প্রশাসন। এদিকে পাথর লুটের ঘটনায় কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুরের চেয়ারম্যান আলমগীর আলমকে আটক করেছে পুলিশ। বর্তমান আইনশৃঙ্খলা খুবই স্বাভাবিক, কোনো সমস্যা নেই। আমরা কাজ করছি, আমরা সিভিল প্রশাসনকে সাহায্য করছি, আর আমাদের নিজস্ব বাংলাদেশ পুলিশ বাহিনী যে কাজ, সেই কাজও আমরা নিয়মিতভাবে করে যাচ্ছি। ঠিক এই মুহূর্তে পরিসংখ্যান বলতে পারবো না, এটা আর একটু সময় লাগবে, ওইটা বাড়ছে কিনা আমাদের কার্যক্রম শেষের দিকে। পরিবহন শ্রমিকদের অভিযোগ, এই অভিযানে ভারত থেকে আমদানি করা পাথরের ট্রাক আটকে রাখা হলেও পর্যটন স্পট থেকে লুট হওয়া সাদা পাথরের ট্রাক ছেড়ে দেওয়া হচ্ছে। ওরা মাল তো ওলটা মনে চিনে না, সাদা পাথর কোনটা, এলচি পাথর কোনটা। সাদা পাথর হইয়া এলচি পাথর যায় গিয়া, এলচি পাথর হইয়া সাদা পাথরের গাড়িগুলা যায় গিয়ে, কিন্তু আমরা এলচি পাথর লইয়া একটা বইতে আসি। শ্রমিকের ক্ষেত্রে যদি যাই তাহলে কিন্তু আমরা লড় চাই, কারণ আমরা ফেট বাঁচাইতে গেলে আমরা এটা করতে হইব, এটা আমরা নিতে হইব, কিন্তু আমরা ফেটের লাগি করি। এলচির গাড়ি আটক কালকে রাত থেকে, কিন্তু তারা এটা ছাড় দেয় নাই, কিন্তু সাদা পাথর তারা দেখেও এটা ছাড় দিছে। অভিযোগ অস্বীকার করে ম্যাজিস্ট্রেট জানান, এলসি পাথরের সাথে সাদা পাথর মিশিয়ে পাচারের চেষ্টা করা হচ্ছে, সে কারণে সতর্কতার সাথে তল্লাশি করতে হচ্ছে। 17টা গাড়ি ওকে পেয়েছি, এলসি অনুমোদন বা যথাযথ অনুমোদন আছে, ইজারার বালু আছে যেটা, সেগুলোর ক্ষেত্রে আমরা ওদেরকে ওকে করা হয়েছে। বাকিদের ক্ষেত্রে কোনো কাগজপত্র পাচ্ছি না, তাদের ক্ষেত্রে আপনার ডাম্পিং আমাদের যেটা আইনানুগ প্রসেস সেটাই আমরা করব। বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি চালিয়ে ৭৮টি ট্রাকে লুট হওয়া সাদা পাথর পাওয়া গেছে। জব্দ করা পাথরের পরিমাণ প্রায় ৪০,০০০ ঘনফুট। উদ্ধার হওয়া সাদা পাথর প্রতিস্থাপন করা হচ্ছে ভোলাগঞ্জে। সন্দীপন শুভ, এখন সিলেট। সিলেটের ভোলাগঞ্জে যৌথ বাহিনীর অভিযান শেষে বিকেলে উদ্ধার হওয়া সাদা পাথর আগের জায়গায় ফেলা হবে। এখন পর্যন্ত ৭৮ ট্রাক লুট হওয়া সাদা পাথর উদ্ধার হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এয়ারপোর্ট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। জানাবেন, অভিযান এখনো চলছে কিনা, কতক্ষণ চলবে?
শাফিন, আমি প্রথমে একটু জানাতে চাই যে সিলেট তথা জাতীয় সম্পদ হচ্ছে সেই সাদা পাথর, এবং সেই সাদা পাথরকে সাদা সোনার সাথে কিন্তু আখ্যায়িত করা হয়ে থাকে এবং উদাহরণ দেওয়া হয়ে থাকে, এবং সেটি কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু প্রশাসনের নাকের ডগায় যারা পাথর খেকো রয়েছে সেই পাথর খেকোরা কিন্তু তারা লুটপাট করেছে। এবং এটির আমরা দীর্ঘদিন কিন্তু বিশেষ করে এখন টেলিভিশন কিন্তু নিয়মিত প্রতিবেদন করেছে, আমরা কিন্তু বিভিন্নভাবে প্রতিবেদন সম্প্রচার করেছি, এবং যার ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রশাসন কিছুটা নড়েচড়ে বসেছে, এবং অন্যান্য মিডিয়ারও কিন্তু প্রতিবেদন করার ফলে কালকে একটি সিদ্ধান্ত এসেছে। দীর্ঘ 2 ঘন্টা জেলা প্রশাসন সার্কিট হাউসে যে একটি সভা করেছেন, এবং জেলা প্রশাসকের নেতৃত্বে শের মাহমুদ বুরাজ যেটি আমাদেরকে জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক, 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মধ্যে একটি সিদ্ধান্ত ছিল যে সাদা পাথর এলাকায় এবং জাফলংয়ের যে ইসি এলাকা সেগুলোতে 24 ঘন্টা সেনাবাহিনী সহ যৌথ বাহিনী কিন্তু মোতায়েন থাকবে এবং তারা তদারকি করবেন। এবং এর পাশাপাশি বলা হয়েছিল যেসব পাথর এখান থেকে উত্তোলন করা হয়েছে অবৈধভাবে সেগুলো যেন আবার পুনঃস্থাপন করা হয়, এমন কিছু সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। এবং যার প্রেক্ষিতে আমরা দেখেছি যে সেই বৈঠকের পরপর থেকে কালকে রাত থেকেই কিন্তু এই অভিযানে নেমেছে এবং পুরো রাত অভিযানটি চলেছে। এবং আজকেও আমরা সকাল থেকে কিন্তু এখানে ছিলাম এবং একদম ভোর থেকেই অভিযান চলছিল। এবং আজকের যে আপডেট আমি একটু আপনাকে জানাতে চাই সেটি হচ্ছে মোট 95টি গাড়ি অর্থাৎ ট্রাক তারা তল্লাশি করেছেন এখানে, এবং এর মধ্যে 78টিতেই কিন্তু সেই সাদা পাথর তারা চুরিকৃত বা লুটকৃত সাদা পাথর পেয়েছেন, এবং যার মধ্যে আনুমানিক শ্রমিকরা বলছেন এখানে প্রায় 40,000 ঘনফুট পাথর থাকতে পারে। এবং মানে একটা বিশাল ব্যাপার, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এত মানে সংখ্যক সাদা পাথর কিন্তু চুরি করে আনা হয়েছিল, লুট করে আনা হয়েছিল, এবং এটির বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আজকে ভোরে আমরা খবর পেয়েছি যে আলমগীর নামে অর্থাৎ পূর্ব ইসলামপুরের যে একজন চেয়ারম্যান আলমগীর আলম নামে একজনকে কিন্তু আটকও করা হয়েছে, এবং আরও যারা দোষীরা রয়েছে তাদেরকে গ্রেফতারের জন্য প্রশাসন কাজ করে যাচ্ছেন এবং তারা তাদের অভিযান অব্যাহত রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এর আগে এখানে সকালে আমরা দেখেছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু বারবার তিনি তার যে কাজ সেটি করে যাচ্ছেন, এবং এখানে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ একটি ট্রাকের সারি ছিল, প্রত্যেকটিতে কিন্তু তল্লাশি চালানো হয়েছে। তো আসলে এই ছিল সিলেটের সাদা পাথর থেকে পাথর লুট হওয়ার অভিযানের সর্বশেষ চিত্র। সহকর্মী সন্দীপন শুভ যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন যৌথ বাহিনীর অভিযানে সিলেটের সাদা পাথর উদ্ধারের খবর। বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা ও পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তিস্তা লালমনিরহাট অংশে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি, এতে 20 গ্রামের 10,000 পরিবার দুর্ভোগে পড়েছে। এদিকে রাজশাহীতে পদ্মা নদীর পানি বৃদ্ধিতে ডুবেছে নদী তীরবর্তী নিচু এলাকা, তৈরি হয়েছে নদী ভাঙন। এ নিয়ে আরও জানাতে তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট থেকে যুক্ত হয়েছেন মোকাররম হোসেন ও রাজশাহীর পঞ্চবটি এলাকা থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। প্রথমে চলে যেতে চাই মোকাররমের কাছে। মোকাররম, এই যে 20 গ্রামের প্রায় 10,000 পরিবার দুর্ভোগে পড়েছে, তাদের আসলে এখনকার পরিস্থিতি কি, তারা কি ধরনের মোকাবেলা করছে, পরিস্থিতি ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাই এবং সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। রাত্রি আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট। এই ডালিয়া পয়েন্টের বাম তীর হচ্ছে নীলফামারীর ডিমলা এবং ডালিয়া, এবং ডান তীর হচ্ছে লালমনিরহাটে। আমরা কিছুক্ষণ আগেই সেখান থেকে ফিরেছি। সেই গ্রামগুলোতে আসলে কোথাও হাঁটু পানি, কোথাও আসলে কোমর পানি হয়েছে, পথঘাট ডুবে গেছে। আমনের যে চারা লক লক করে বড় হচ্ছিল সেই চারাগুলো কিন্তু পানির ভিতরে ডুবে গেছে, সবজির ক্ষেত ডুবেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা না গেলেও তারা কিন্তু দারুণ কষ্টে দিনানিপাত করছেন। সবথেকে বড় সমস্যা হচ্ছে তাদের স্যানিটেশনের সমস্যা, সেই সমস্যাগুলো তারা কাটিয়ে উঠতে পারছেন না, এবং একই সঙ্গে শিশু সন্তানদেরকে নিয়ে তারা আসলে বিপদে পড়ছেন। এবং যেহেতু তিস্তার 2 তীরের প্রায় 90,000 হেক্টর কৃষি জমি রয়েছে, সেই কৃষি জমিগুলোতে প্রচুর পরিমাণে মৌসুমি ফসল ছিল, সেই ফসলগুলো ডুবে গিয়ে ব্যাপক একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা আসলে করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ হু হু করে ভারতের উজান থেকে পানি নামছে, এবং এই ভারতের গজলডোবার যে বাঁধ সেই বাঁধ খুলে দেওয়া হয়েছে, এবং সেই পানিগুলো আসলে হু হু করে তিস্তা নদী দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের 5 জেলাকে প্লাবিত করার একটা সংখ্যা দেখা দিয়েছে। তিস্তা নদীর
এই পয়েন্ট থেকে নদীটি এখান থেকে ঢুকেছে লালমনিরহাটে, এরপরে গিয়েছে রংপুরে, তারপরে কুড়িগ্রাম হয়ে গাইবান্ধায় গিয়ে ব্রহ্মপুত্রে মিশেছে। পুরো নদী কিন্তু এখন পানিতে থই থই করছে এবং পানি নিষ্কাশনের যে পদ্ধতি, সেই পদ্ধতির জন্য তিস্তার যে সেচ প্রকল্পটি আছে, সেই তিস্তা ব্যারেজ এলাকা, সেখানে 48টি জলকপাট রয়েছে। 48টি জলকপাটের মধ্যে 8টি হচ্ছে সেচ প্রকল্পের এবং বাকি 40টি হচ্ছে নদীর পানি নিষ্কাশনের। সেই 44টি জলকপাট কিন্তু খুলে দেওয়া হয়েছে, খুলে দিয়ে পানি নিষ্কাশনের জন্য ছেড়ে দেওয়া হয়েছে এবং উজানের পানি যত ভাটির দিকে যাচ্ছে তত প্লাবনের সংখ্যা কিন্তু বাড়ছে। সব থেকে বেশি প্লাবনের আশঙ্কা করা হচ্ছে রংপুরের গঙ্গাচড়ায়, যেখানে মূলত গঙ্গাচড়া উপজেলার 9টি ইউনিয়নই তিস্তা নদী স্পর্শ করেছে এবং সেই স্পর্শ করা জায়গাগুলো পানিতে টইটুম্বুর হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই তিস্তা নদীর বেশ কিছু চরাঞ্চল এলাকা ডুবে গেছে যেগুলো, সেগুলোতে আসলে জেলা প্রশাসন পরিদর্শন করেছেন খানিকক্ষণ আগে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে 10 কেজি করে চাল দেওয়া হয়েছে সকালের দিকে, কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলছে যে এই ত্রাণের তারা যে প্রয়োজন, সেই প্রয়োজন অনুভব করছে না। তারা মূলত চান যে তিস্তা নদীর একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে তিস্তার যে করাল গ্রাস, সেই করাল গ্রাস থেকে তারা মুক্তি পেতে চান এবং তিস্তা নদীর যে মহাপরিকল্পনার কথা বলা হচ্ছে, যেটি 1.5 দশক ধরে ঝুলে আছে, সেই পরিকল্পনা বাস্তবায়ন চান, যেন তারা প্রত্যেক বছর এরকম দুর্ভোগের মধ্যে না পড়েন। রাত্রি এই ছিল এই মুহূর্তে তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। বন্যা পরিস্থিতির খবর শুনছিলাম মোকাররমের কাছ থেকে। এবার যেতে চাই রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, আপনার কাছে জানতে চাই রাজশাহীর কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং নদী ভাঙন বা ক্ষয়ক্ষতি রয়েছে কিনা কোনো? রাত্রি গেল এক সপ্তাহ থেকে কিন্তু রাজশাহী পদ্মা নদীতে পানি বাড়ছে এবং রাজশাহী শহর অংশে প্রায় 20 থেকে 25 কিলোমিটার এলাকাতে আমরা যেটি দেখেছি যে নদী তীরবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে, এই পানি বৃদ্ধির কারণে সেই নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করেছে এবং এর ফলে বেশ কয়েকটি জায়গা, বিশেষ করে রাজশাহী শহরের পশ্চিমাঞ্চল থেকে যদি আমি বলি, সোনাইকান্দি থেকে শুরু করে বুলনপুর এবং মুক্তমঞ্চ থেকে শুরু করে পঞ্চবটি হয়ে একেবারেই তালাইমারি, ডাসমারি পর্যন্ত এই সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গাগুলো একেবারে বাঁধের নিচে বসতি করেছিল মানুষজন, সেখানে কিন্তু পানি প্রবেশ করেছে এবং পানি প্রবেশ করে কিন্তু বেশ এখানে যারা বসবাস করতেন তারা কিন্তু এখন উঠে গিয়ে ঠিক নদীর যে বাঁধ, সেই বাঁধের ওপরে উঠেছেন, উঁচু বাঁধের ওপরে, এবং সেখানে তারা বসবাস করছেন। এর পাশাপাশি রাজশাহীর চারঘাট উপজেলা এবং বাঘা উপজেলার কয়েকটি জায়গায় কিন্তু আসলে কিছুটা ভাঙন দেখা দিয়েছে, তবে সেখানে কোনো ঘর বাড়ি বা কোনো ক্ষয়ক্ষতি আসলে সেভাবে হয়নি, কিন্তু নদীর পাড় ভাঙছে। অন্যদিকে পবা এলাকায় নদীর উল্টো দিকে, অর্থাৎ শহর থেকে ঠিক দক্ষিণ দিকে নদীর ওই পারে যে চরগুলো রয়েছে, সেটি মিডিলের চর, খানপুর, খিদিরপুর, সেগুলোর ভাঙন দেখা দিয়েছে এবং মাঝারদিয়ার চর এবং গোদাগাড়ী উপজেলাতে যেই আষাঢ়িয়া দহ চর রয়েছে, সেখানে আমরা ভাঙন আসলে লক্ষ্য করেছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে শহর অংশে আসলে কোথাও ভাঙনের কোনো খবর নেই, তবে এখন পর্যন্ত যেহেতু পানি বেড়েছে এবং গেল 2 থেকে 3 বছরের থেকে এবারে কিন্তু নদীর পানি বৃদ্ধির হার সবচেয়ে বেশি। রাজশাহী অংশে কিন্তু 18.05 মিটার যে পানির যে বিপদসীমা, সেটির থেকে কিন্তু এখন 17.49 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু আসলে পানি প্রবাহ হচ্ছে। অর্থাৎ একটি সংখ্যা করা হচ্ছিল যে পানি প্রবাহ বৃদ্ধি পাবে, তাতে করে আসলে নানা ধরনের ঝুঁকি আছে, কিন্তু গেল 24 ঘন্টা অর্থাৎ গতকাল সন্ধ্যা 6টা থেকে শুরু করে দুপুর 12টা থেকে শুরু করে আজকে দুপুর 12টা পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু আমরা দেখিনি যে পানি বেড়েছে। পানির প্রবাহ ঠিক একই মাপে আছে, অর্থাৎ এই পানি প্রবাহ বৃদ্ধি না হওয়ার কারণে কিন্তু এখানে কোনো ধরনের ভাঙন প্রবণতা বা শহর অংশে কোনো ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করিনি। তবে যেই সমস্ত নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করেছে সেখান থেকে লোকজন উঠে আসছে। এখানে পোকামাকড়ের যেমন একটি সংখ্যা রয়েছে এবং আপনি জানেন যে রাসেলস ভাইপার, সেটি আসলে এখানে একটি বড় আতঙ্কের নাম হয়েছে এই পানি বৃদ্ধির পরে, যার কারণে নদী তীরবর্তী যে সমস্ত মানুষেরা থাকেন তারা খানিকটা শঙ্কায় আছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে পানি বৃদ্ধির সর্বশেষ খবর। গেল বছরের জুলাই আগস্টে প্রায় প্রতিদিন আন্দোলনরত ছাত্র জনতার উপর চাইনিজ রাইফেল চালানোর নির্দেশ দেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং তৎকালীন যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। যে দমন করতে পারবে জুলাই আন্দোলন সেই পাবে পুরস্কার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় 13 পুলিশ কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে এমন তথ্য। মশিউর অনেক জানাচ্ছেন বিস্তারিত। জুলাই আগস্টে সাধারণ জনতার উপরে গুলি চালিয়েছে পুলিশ, কখনো রাবার বুলেট, আবার কখনো চায়না রাইফেল, বন্দুক
জবানবন্দিতে আরও উঠে এসেছে তারা পুরো শাহবাগ থানায় এসে ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের আন্দোলন দমনে গুলি করা সহ অন্যান্য বিষয়ে সরাসরি নির্দেশনা দিয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোনো কারণ ছাড়াই সাউন্ড গ্রেনেড, গ্যাস গান ও শর্ট গান দিয়ে গুলি করার পাশাপাশি হুমকি দেন যারা গুলি চালাচ্ছিল না তাদেরকেও। এর আগেই 17 ও 18 জুলাই সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সকল অফিসারদের ছাত্র আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। এমনকি নিলিং পজিশনে গিয়ে চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দিতেন তিনি ঘোষণা দেন আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগকারীরা পাবেন অর্থ পুরস্কার। এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জবানবন্দি দিয়েছেন 42 জন, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য 13 জন। এছাড়াও প্রতিদিনই বারবার ওয়্যারলেস বেতারে ডিএমপি কমিশনার নির্দেশনা দিতে থাকেন সর্বোচ্চ বল প্রয়োগের। এমন অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাক্ষীদের জবানবন্দিতে। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চাংখারপুলের শহীদ আনাজ সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চলছে সাক্ষ্য গ্রহণ। এই মামলায় সাক্ষী মোট 42 জন, আর এই সাক্ষীদেরকে ব্যবহার করা হবে বিভিন্ন সময় চাংখারপুলের এই মামলাগুলোতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে। মশিউর অনিক, এখন, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য চলতি বছর জাতিসংঘ শরণার্থী সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক সহায়তার আহ্বান করা হয়েছিল $400 থেকে $600 মিলিয়ন, কিন্তু মিলেছে চাহিদার মাত্র 35%। ফলে সেপ্টেম্বরে স্বাস্থ্যসেবা আর ডিসেম্বরে বন্ধ হয়ে যেতে পারে খাদ্য সহায়তা। এতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে। মন্তব্য বেদজ্ঞর তথ্যে মোহাম্মদ রাসেলের ছবিতে দেখুন বিস্তারিত। 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস দমন পীড়ন থেকে প্রাণে বাঁচতে সীমান্ত অতিক্রম করে কক্সবাজারে আশ্রয় নেয় 7.5 লাখের বেশি রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও নোয়াখালীর ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা 13 লাখেরও বেশি। প্রায় 8 বছর ধরে তাদের খাদ্য, স্বাস্থ্য ও আশ্রয় ব্যবস্থার শত মিলিয়ন ডলার ব্যয় করছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে এবছর তহবিল ঘাটতি প্রায় 65%, বলছে জাতিসংঘ। বাংলাদেশের তরফ থেকে কিংবা জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে আমার মনে হয় এখন যেটি দায়িত্ব হওয়া উচিত যে মিনিমাম একটা সম্মানজনক জীবন ধারণের জন্য 12 লক্ষ মানুষের পাশে দাঁড়ানো উচিত। জাতিসংঘের প্রতিষ্ঠানগুলো থেকে যে অর্থ পায় তা গ্লোবাল রেসপন্স প্ল্যান বা জিআরপির অংশ। চলতি বছর $900 মিলিয়ন পরিকল্পনা সংশোধন করে 400 থেকে 600 মিলিয়নে কমিয়ে আনা হয়। এতে মিলেছে মাত্র 35% তহবিল। ফলে বন্ধ হচ্ছে স্কুল, হাসপাতালের কার্যক্রম, প্রোটেকশন সার্ভিসও। দাতা সংস্থাগুলো কিংবা দাতা দেশগুলো তাদের সেইভাবে ফান্ড রিলিজ করছে না হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটির জন্য, যার ফলে আপনারা নিশ্চয়ের মধ্যে জেনেছেন যে স্কুল যেগুলো চলতো বাচ্চাদের সেগুলো অনেকগুলোই বন্ধ এবং বিভিন্ন হাসপাতালে কার্যক্রম বন্ধ হয়েছে। এমনকি বিশ্ব খাদ্য কর্মসূচিরও অক্টোবরের পর আর কোনো কমিটমেন্ট নেই। তহবিল সংকটে স্বাস্থ্যসেবা বন্ধ হলে সেপ্টেম্বর থেকেই ক্যাম্পে চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়বে। আর ডিসেম্বরের পর খাদ্য সহায়তা বন্ধ হলে দেখা দিতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয়। আর যদি হাইট যদি আর দেখিন যে ফেট গাছে যদি এত যদি হামাফলে দিলে মাই বকুন সুডা হাটে প্রথম গাড়ি একজন যে ক্লিনিক দিয়ে ফেলাইব তার হাইট বাবা দিবেলে ইনশাআল্লাহ তাআলা বহুত বেহতর হবো। হাইট যদি তোরা হামাফলে দলে তার ফমান সাইন আছে এখন খাইতো না ভাই যে খানা যদি টংকিছো যাও দলে শুরু যাব ঢাকাইছো যাব অন্যটা গ্রাম যায় কাস্টমার বড় জগড় হইব। বাংলাদেশ সরকারের আছে মানুষ শুকরিয়া জানাই একদূর যেন মানে আর যেভাবে রেশনপত্র দেয় এভাবে যেন রাখে। এখন যা দে তাহার জানো খাইবার জানো শুকরিয়া তুই এত হমাইলো তো কিনা আর তোমার খাইবার আসছে না। আগামী 24 থেকে 26 আগস্ট কক্সবাজারে 3 দিনের এক সম্মেলন হওয়ার কথা রয়েছে, যার উদ্দেশ্য রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি ফেরানো। এরপর জাতিসংঘ নিউ ইয়র্কে এ নিয়ে একটি বিশেষ সম্মেলন করবে। এর আগে চলতি বছরের 14 মার্চ জাতিসংঘ মহাসচিব ক্যাম্পে এসে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।
সংশ্লিষ্টরা বলছেন দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হলে সংকট আরও ঘনীভূত হবে। তহবিল ঘাটতি দূর করতে দ্রুত পদক্ষেপ না নিলে বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবিরে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে বলেও আশঙ্কা তাদের। এখন কক্সবাজার। হজযাত্রায় বিমান ভাড়া আরও কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনের হজ ও উমরা ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আগামী বছর থেকে ক্যাটারিং সার্ভিস বাবদ খরচ বাদ দিতেও আলোচনা চলছে সৌদি আরবের সাথে। বিস্তারিত থাকছে জাবেদ আবদুল্লাহর প্রতিবেদনে। এবছর বাংলাদেশ থেকে 1,27,000 মুসল্লি হজ পালনের অনুমতি পেলেও শেষ পর্যন্ত সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় অংশ নেন 87,100 জন। দেশের অধিকাংশ হজ যাত্রী গ্রাম অঞ্চলের হলেও সব কার্যক্রম রাজধানী কেন্দ্রিক হওয়ায় ভোগান্তি পোহাতে হয় তাদের। এমন প্রেক্ষাপটে মধ্যস্বত্বভোগীদের প্রভাব, প্রতারণা, ঝুঁকি কমানো সহ সুষ্ঠু হজ ব্যবস্থাপনার লক্ষ্যে হাবের উদ্যোগে রাজধানীতে শুরু হলো 3 দিনের হজ ও উমরা ফেয়ার। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা। এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করলাম। সমাপনী বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, হজে বিমান ভাড়া কমানোর চেষ্টা চলছে। নাম সর্বস্ব প্রতারক এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবার। এদিকে আগামী বছর ক্যাটারিং সার্ভিস বাদ দিতে সৌদি আরবকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। বিমানের সাথে যখনই কথা বলবো, আমার হাবের প্রতিনিধি রাখবো, আপনাদের প্রতিনিধি রাখবো এবং ওপেন ডিসকাশন করব। আমার মন্ত্রণালয়ে হজ উমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায়, আমরা তাকে ফাঁসিতে ঝুলাবো। সিভিল সার্জনের মাধ্যমে হাবের সাথে পরামর্শক্রমে ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না। 1200 উপরে আমাদের এজেন্সি আছে, কিন্তু এর মধ্যে আমাদের 500 এজেন্সি মাত্র আমরা নিবন্ধনের জন্য যোগ্য হয়েছি। যারা ভালো কাজ করে, যাদের কোনো কমপ্লেন নাই, তাদেরকে আমরা এই হজে 2026 হজে সুযোগ দিবেন। আয়োজকরা বলছেন, মেলা থেকে হজের বিভিন্ন তথ্য ও সুবিধা জানা যাচ্ছে। সহজ কিস্তিতে নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়েছে। এবার রয়েছে 15 থেকে 22,000 টাকা পর্যন্ত ছাড়। আমাদের জন্য খুব ভালো হয়েছে। আমরা ওই কোনো দালাল দল লাগবে না, এমনি আসতেছি কোনো লাগবে। হজে যাব, সঠিক তথ্য এবং সঠিক সার্ভিস যেন পাই, সেই জন্য আমরা ডাইরেক্ট এজেন্সির কাছে আসা। হজ করার জন্য যে প্রসেস আছে, ম্যানেজমেন্টের যে প্রসেস আছে, হজ নিবন্ধন, প্রাক নিবন্ধন, এই টোটাল প্রসেসটাও আমরা এখান থেকে হেল্প করি তথ্যের মাধ্যমে। ব্রোকার বেস হজটা থাকলেই প্রতারণার সমস্যা আমাদের সম্মুখীন হইতে হয়। আর যদি আমরা এজেন্সির সাথে সরাসরি যোগাযোগ করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু প্রতারণার সম্ভাবনা খুব নাই একটা। উমরা সার্ভিসের জন্য আমাদের ভালো ফ্যাসিলিটি আছে, আর তার মধ্যে স্পেশাল হজ মেলা উপলক্ষে আমাদের 20% ডিসকাউন্ট চলছে। এবার মেলায় 156টি স্টল রাখা হয়েছে। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। সিরাজগঞ্জের যমুনা সেতু অবরোধ প্রত্যাহার করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 1 ঘণ্টা পর যমুনা সেতু হয়ে রাজধানীর সাথে উত্তরাঞ্চলের যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বেলা 12টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাস নির্মাণের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। এদিকে অবরোধের কারণে বন্ধ হয়ে যায় ঢাকার সাথে উত্তরাঞ্চলের 16 জেলা সহ 22 জেলার যান চলাচল। গোলচত্বরের 2 পাশে অন্তত 10 কিলোমিটার এলাকায় সৃষ্টি হয় যানজট। তীব্র গরমে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপদ কর্মস্থলের দাবিতে আন্দোলন শুরু করেছেন চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্স সহ 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারীরা। এতে ব্যাহত হচ্ছে রোগীদের চিকিৎসা সেবা। এ নিয়ে বিস্তারিত জানতে চাই, বরিশাল মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, জানাবেন যে চিকিৎসা সেবা পেতে রোগীদের ভোগান্তি এখন কোথায় দাঁড়িয়েছে, কখন নাগাদ সেবা কার্যক্রম স্বাভাবিক করা হবে, চিকিৎসকরা কি বলছেন? আপনাকে ধন্যবাদ।
আসলে এই কথার জবাব দেওয়ার জন্য একটু পেছনে যেতে হবে। গত 18 দিন আগে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের হাসপাতাল সহ সারা দেশের 64 জেলার যতগুলো হাসপাতাল আছে সেখানে চিকিৎসা সেবা স্বাভাবিক করার জন্য এবং যাতে সুষ্ঠু সেবা পায় এই কারণে কিন্তু আন্দোলন করেছিল বরিশালের বেশ কিছু শিক্ষার্থীদের এই আন্দোলন এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল যাতে ভোগান্তি নেমে আসে সাধারণ জনগণের মাঝে। ভোগান্তিটি হচ্ছে এরকম, তারা সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছিল। এই একটা পর্যায়ে গতকালকে কিন্তু বরিশালে স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক তিনি এসেছিলেন। শিক্ষার্থীদের মধ্যে 6 জন কিন্তু অনশনের রত ছিল। এই 6 জনকে অনশন ভাঙাবার জন্য তিনি চেষ্টা করেন, আলোচনায় বসার জন্য আহ্বান জানান, কিন্তু তাতে রাজি না হয়ে একটা পর্যায়ে কিন্তু যেটি দেখা গেছে যে তারা প্রত্যাহার করেছেন এবং স্বাস্থ্য উপদেষ্টার উপস্থিতি তারা আশা করে। এইসব কারণে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, এখানকার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছিল, নিরাপত্তাহীনতায় ভুগছিল। এই সব কারণে আমাদেরকে চিকিৎসক নার্স যারা রয়েছেন তারা জানিয়েছেন যে তাদের উপর কিন্তু এক ধরনের হুটহাট আন্দোলনকারীরা আক্রমণ করত। তারা দাবি করেছেন যে আন্দোলনে বেশ কয়েকজন ডাক্তার এবং বেশ কয়েকজন হেনস্থা হয়েছেন। এই পর্যায়ে এমন একটা পর্যায়ে চলে গেছে যে তাদের উপর আন্দোলন করতে দ্বিধা করতো না, তাদের উপর হামলা করতে দ্বিধা করতো না। এই পরিস্থিতির কারণে কিন্তু নিরাপদ যে কর্মের একটা অবস্থান সেটির জন্য কিন্তু তারা আন্দোলন করছেন। এই আন্দোলনটা শুরু হয়েছে আজকে সকাল 11:30টার দিকে। এখানকার যারা চিকিৎসক রয়েছেন, যারা নার্স রয়েছেন, যারা কর্মচারী রয়েছেন সবাই ঐক্যবদ্ধভাবে মিছিল করেছেন, বৃষ্টির মধ্যে ভিজে তারা মিছিল করেছেন এবং সেই সময় থেকে তারা বলছেন যে বরিশালের এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা তারা দিতে চাচ্ছেন, তবে তারা শুধু একটা জিনিস চান যে নিরাপদে যাতে তারা চিকিৎসা সেবা দিতে পারেন সেই অবস্থাটা যেন তৈরি করা হয়। আর এই কারণে কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আজকে কিন্তু এক কথায় বলা যায় সারাদিন যে স্বাভাবিক যে চিকিৎসা সেবা আমরা বরিশাল মেডিকেলের আন্দোলনের খবর জানছিলাম ফেরদৌস সোহাগের মাধ্যমে। সচিবালয়ে কথা বলছেন স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া। সরাসরি যাব সেখানে। এখন পর্যন্ত তো জাতীয় এসপেক্টে যদি বলি তাহলে না পারার পাল্লাটাই হয়তো ভারী। বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সুফল পেয়েছে, তবে আমাদের সরকারের কতটা সুফল পেয়েছে, কিছু জায়গায় আমাদের অর্থনীতিতে অনেক ভালো হয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে। এর বাইরেও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি, আবার অনেক আকাঙ্ক্ষাই এই সরকার পূরণ করার চেষ্টা করেছে। এটা আসলে জনগণ মূল্যায়নটা করলেই সবচেয়ে ভালো মূল্যায়নটা আসবে বলে আমি মনে করি। এনসিবির পক্ষ থেকে একটি আপনি নিশ্চয়ই অবগত হয়েছেন একজন তার নিজস্ব বক্তব্যে চাঁদাবাজির ঘটনায় আপনার নাম জড়িয়েছে, এই বিষয়ে আপনারা আসলে প্রথমত হচ্ছে এই বিষয়টা এখনো তদন্ত চলছে, যেহেতু ইনভেস্টিগেশন চলছে, এটা নিয়ে মন্তব্য করাটা উচিত না। তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার পর আমি একরকম অবাকই হই। জানাল আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম 2022 সালে, যখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, তখন সেও ছাত্র অধিকার পরিষদ করতো, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে বোধহয় ছিল, তখন চিনতাম। কিন্তু গত 2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি এবং এই ধরনের একটা ক্লেম আসার পরে তারপরে আমরা আবার আরেক জায়গা থেকে জানতে পারলাম আজকেও কিছুক্ষণ আগেও আমি ক্যাবিনেট থেকে বের হয়ে দেখলাম যে একজন সংবাদ সম্মেলন করেছেন, তার স্ত্রী পরিচয়। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে আসলে কী ঘটনা, তবে তিনি সেখানে দাবি করেছেন যে অপুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে জোরপূর্বক। যদি এরকম কিছু হয়ে থাকে এটা আসলেই অত্যন্ত শঙ্কাজনক। 5 আগস্টের পরের বাংলাদেশে আমরা যদি আবারও আগের মতো, এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম হতো, আপনারা জানেন আমাদের এখানে আয়নাঘর ছিল যেগুলো 5 আগস্টের গণঅভ্যুত্থানের ফলে এখন অকার্যকর, সেই প্র্যাকটিসের দিকে আমরা যাচ্ছি কিনা এটাও একটা শঙ্কার বিষয়। আমি মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়, আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার, তো আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়।
তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয়। তবে এক্সাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে সেটা কি আপনি কি না, মানে মোটরসাইকেলে একজন যাচ্ছে সাদাই পরে? এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু, আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না, কারণ এটা তদন্তের অধীনে একটা বিষয় যেহেতু। তারপরে অনেক কিছু বললাম, কারণ আমার বিষয়ে যেহেতু এলিগেশন আসছে আমি সেজন্য বললাম আর কি। ওকে, হ্যাঁ, এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই, এবং আমার মনে হয় না এখনও কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে। বরং আরও যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে, এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ, এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন, আমরা সেগুলো ডিবাং করেছি এবং এখন দেখছেন, সামনেও হয়তো দেখবেন, এই আর কি। ধন্যবাদ, থ্যাংক ইউ। সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা সরাসরি শুনছিলাম। মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে চট্টগ্রামের চান্দগাঁওয়ে 3 জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। মধ্যরাতে গোলাগুলির পর অভিযান চালিয়ে গুলি, ধারালো অস্ত্র, মাদক উদ্ধার করেছে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। শোয়েব রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গেল রাত 1:45টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 2 নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে আনা হয় আহত 3 জনকে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে 20 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন স্পষ্ট। আহতরা জানান, বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন তারা। মূলত মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হামলা বলে তাদের দাবি। হামলায় জড়িত কয়েকজনের নামও বলেন তারা। আমার হাতে লাগছে, পায়ে লাগছে, বাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, বাইক টান দিয়ে চলে গেছে, মোবাইল নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে। মোটরসাইকেল ছিনতাইয়ের আসনে মানে এলোপাতারি গুলি করা শুরু হয়েছে। আর ওরা মানে বিভিন্ন সময়ে এলাকায় শুধু গুলি করা, মানুষদেরকে মারা, বাজারে সাদাবাজি করা, নেশা, ওরা এইসব নিয়ে ব্যস্ত থাকে। তবে ভিন্ন বক্তব্য আইন শৃঙ্খলা বাহিনীর। তারা বলছেন, মূলত বুইশা ও টেম্পো গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে সন্ত্রাসী বুইশার আস্তানা থেকে কিছু গুলি, ধারালো অস্ত্র ও ইয়াবা উদ্ধারের কথা জানায় পুলিশ। অনুমান করতেছি মাদক ব্যবসাকে কেন্দ্র করে কথিত টেম্পো এবং বুইশা দুইটা গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিন থেকে আছে, তারই গুলিবিদ্ধ হয়। এবার কারা করতেছে সেটা তদন্ত করে দেখতেছি। বুইশার একটা আস্তানাতে আমরা আমাদের টিম হানা দিয়েছে, র্যাব সহ। সেখানে কিছু 10 রাউন্ড শটগানের গুলি উদ্ধার হয়েছে, সাথে লম্বা কিরিচ, ছুরি উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে যে দেখি যে মানে ঘটনা সত্য এবং 3 জন গুলিবিদ্ধ এবং রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাই এবং ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি ওয়ার্ডে আমরাই তাদেরকে ভর্তি করি। স্থানীয় মানুষজনের থেকে জানতে পারছি স্থানীয় একজন সন্ত্রাসী বুইশা ডাকাত, সেই মূলত আধিপত্য বিস্তারের লক্ষ্যে এবং পূর্ব শত্রুতার জের ধরে এখানে আসলে গোলাগুলিটা করেছে। চাঁদাবাজি, মাদক ও আধিপত্য নিয়ে দুই গ্রুপের মাঝে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়াও দুপক্ষের অস্ত্রের ঝনঝনানি ও ত্রাসের রাজত্বে আতঙ্কিত স্থানীয়রা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। রাতের আধারে বান্দরবানে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার রাত 11টায় ব্যবসায়ী নিখিল কান্তি দাস ব্যবসায়িক কর্মকাণ্ড শেষে নগদ 2,15,000 টাকা নিয়ে বাস স্টেশন এলাকা থেকে পায়ে হেঁটে নিজ বাসায় উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় তিনি সদর উপজেলা পরিষদের মূল গেটের কাছাকাছি পৌঁছালে এক যুবক পেছন থেকে তার হাতে থাকা নগদ 2,15,000 টাকা নিয়ে সদর উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে দেয়াল টপকে অপর পাশে পালিয়ে যায়। পুলিশ জানায়, এই ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকের জন্য কাজ করা হয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ট্রাম্প পুতিন বৈঠকের আগে নিজ দেশের পক্ষে সমর্থন জোগাতে ইউরোপ সফর করছেন
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই অংশ হিসেবে বার্লিনের পর এবার যুক্তরাজ্যের লন্ডনে গেছেন জেলেনস্কি। আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন তিনি। ডাউনিং স্ট্রিটে জেলেনস্কিকে স্বাগত জানাবেন স্টারমার। শুক্রবার ট্রাম্প পুতিনের বৈঠক ঘিরে স্টারমার জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের সম্ভাবনা তৈরি হয়েছে। রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানাবেন ইউক্রেন প্রেসিডেন্ট। এর আগে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চের কাছেও একই আহ্বান জানান তিনি। মার্চ জানান, যুদ্ধবিরতিতে পুতিন রাজি না হলে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে রাজি হয়েছে ট্রাম্প। পাকিস্তানের করাচিতে আকাশে ফাঁকা গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে ৮ বছরের এক শিশুসহ ৩ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৭৫ জন। পাকিস্তানের বিভিন্ন শহরে আতশবাজি ও ফাঁকা গুলি ছোড়েন। ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করেন বাসিন্দারা। এ সময় করাচির আজিজাবাদ এলাকার ৮ বছরের একটি মেয়ে শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায়। স্থানীয় পুলিশ জানিয়েছে, দেশটির বেশ কয়েকটি অঞ্চল থেকে মানুষের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে ৩৩ জনকে। তাদের কাছ থেকে বিভিন্ন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ জব্দ করা হয়। ফাঁকা গুলি ছোড়ার ঘটনাকে বেপরোয়া ও বিপজ্জনক আখ্যা দিয়ে নিরাপদ উপায়ে উদযাপনের আহ্বান জানান শহর কর্তৃপক্ষ। গেল বছর একইভাবে স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে পাকিস্তানে আহত হয়েছিল অন্তত ৯৫ জন। এবার খেলার খবর। ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। জিম্বাবুয়েতে টানা ২টি সিরিজ শেষে গেল মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। আজিজুল হাকিম তামিমের দল দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতে এসেছে। লম্বা সফর শেষ না হতেই এবার ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজ। সফরের বাকি ম্যাচগুলো হবে ৭, ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর। এর আগে ৩ সেপ্টেম্বর আয়ারল্যান্ড যুবাদের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ইংল্যান্ড সিরিজ খেলতে ৩১ আগস্ট দেশ ছাড়বে তামিমের দল। এর আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলবে অনুশীলন ক্যাম্প। শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। সিলেটের ভোলাগঞ্জে ৭৮ ট্রাক লুট হওয়া সাদা পাথর উদ্ধার। ইউপি চেয়ারম্যান আটক, ৭ দিনের মধ্যে আগের রূপে ফিরিয়ে আনার নির্দেশ হাইকোর্টের। বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত। ৫ জেলায় পানিবন্দী ৬০,০০০ পরিবার, ১২ জেলা প্লাবিত হওয়ার শঙ্কা। জুলাই আন্দোলন দমনে সরাসরি গুলির নির্দেশ দেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর। দেয়া হয় পুরস্কারের ঘোষণা। ট্রাইব্যুনালে ১৩ পুলিশের জবানবন্দি। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে চাহিদার মাত্র ৩৫% বিদেশি সাহায্য মিলেছে। চিকিৎসা ও খাদ্য সহায়তা বন্ধের শঙ্কা। চট্টগ্রামের চান্দগাঁওয়ে ৩ জন গুলিবিদ্ধ, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব বলছে পুলিশ। আহতদের দাবি, বিয়ে বাড়ি থেকে ফেরার পথে অতর্কিত হামলা। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/এখন tv।